ওয়েলকাম টু ইউনিভার্সিটি ইংলিশ অ্যাডমিশন ক্লাস 2। আমি অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্লাস অর্থাৎ ইংলিশের ওপর ফ্রি ক্লাসের আয়োজন করেছি আমি আমার চ্যানেলে। তোমরা সেটা অলরেডি জানো, যেহেতু আমি সেটার পার্ট 1 অর্থাৎ পর্ব 1-এর একটি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। আজকে হচ্ছে পার্ট 2 এর ভিডিও। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে সকল স্টুডেন্টরা টাকা পয়সা দিয়ে ভর্তি হতে পারছে না কোচিং সেন্টারে ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্লাস করার জন্য, এবং যারা খুব বেশি স্বাবলম্বী না যে সকল পরিবার, তাদের উদ্দেশ্যে আমার এই ফ্রি অনলাইন ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশ ক্লাসটার উপর আমি চেষ্টা করে যাব প্রতিদিনই প্রায়, যদিও তা না পারি তাহলে অ্যাটলিস্ট একদিন পরপর একটি করে ভিডিও দিতে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আজকে আমার ইউনিভার্সিটি ইংলিশ অ্যাডমিশন ক্লাসের পর্ব হচ্ছে ক্লজ, অর্থাৎ পার্ট 2-এ আজকে আমি পড়াবো হচ্ছে ক্লজ। এখন ক্লজ কি আমরা একটু দেখি। ক্লজ হলো কিছু শব্দের সমষ্টি, কিন্তু শর্ত হলো সেই শব্দগুলোতে ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাই করি বা না করি সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব না থাকলে সেটাকে ক্লজ বলা যাবে না। এখন ফাইনাইট ভার্ব কি বা নন ফাইনাইট ভার্ব কি সেটা কিন্তু অলরেডি আমি আমার পার্ট 1-এর ভিডিওতে বলেছি। অর্থাৎ যে বাক্যে অর্থাৎ শব্দ সমষ্টির ভিতরে যেখানে অ্যাটলিস্ট একটা ভার্ব 1 অথবা ভার্বের 2 থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকে, অথবা তার আগে কমপ্লিটলি একটি অক্সিলারি ভার্ব থাকবে, সেটা কিন্তু ফাইনাইট ভার্ব। তার মানে বোঝা গেল ক্লজ হচ্ছে ঠিক তাই, একটি বাক্যে বা অনেকগুলো বড় বড় বাক্য নিয়ে যখন পুরো একটি বাক্য তৈরি হয়, তার ভিতরে প্রতিটা বাক্যের ভিতরে যদি একটি করে ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটাই ক্লজ। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। তাহলে এখানে লেখা আছে কি, মনে রাখতে হবে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ। আমি মাত্র যা বললাম সেটা এখানে তাই লেখা। এবং ক্লজ সবসময় বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে একটু আগে ঠিক আমি বললাম যে একাধিক বাক্যের ভিতরে যদি শব্দ সমষ্টি থাকে, এখন শব্দ সমষ্টিতে যদি ফাইনাইট ভার্ব থাকে সেটাই হবে হচ্ছে এক একটা ক্লজ। অর্থাৎ একটি বড় বাক্যে যদি 4টা ফাইনাইট ভার্ব থাকে তাহলে 4টাই ক্লজ হবে। এবার আসো শর্তটা একবার দেখে নিই। ফাইনাইট ভার্ব থাকবে, বড় বড় বাক্যের অংশ হিসেবে থাকবে। আগেরটাই এখানে জাস্ট আমাকে ভালোভাবে বোঝানোর জন্য দেওয়া হলো। উদাহরণ হিসেবে দেখি, অ্যান আইডিয়া সারপ্রাইজড মি। আরেকটা বাক্য আছে দ্যাট হি শেয়ার্ড। এখন এখানে অ্যান আইডিয়া সারপ্রাইজড মি, আবার এখানে লেখা আছে দ্যাট হি শেয়ার্ড, এগুলো কিন্তু প্রত্যেকটা খণ্ড বাক্য। আবার মজার ব্যাপার হচ্ছে প্রথম যে বাক্যটা সেটা কিন্তু একটা কমপ্লিট বাক্য, কারণ এটা কমপ্লিট অর্থ প্রকাশ করছে। একটা আইডিয়া আমাকে খুব অবাক করেছিল বা আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম। এখন এই আইডিয়া যে তাকে সারপ্রাইজড করেছে এটা কিন্তু কমপ্লিট বাক্য, একটা কমপ্লিট অর্থ প্রকাশ করছে। মনে রাখতে হবে যা কমপ্লিট অর্থ প্রকাশ করে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যা কমপ্লিট অর্থ প্রকাশ করে। আচ্ছা, আর যা কমপ্লিট অর্থ প্রকাশ করে না সেটা কি হবে? যেমন দেখো, দ্যাট হি শেয়ার্ড, যে সে শেয়ার করেছিল, অর্থাৎ যা সে শেয়ার করেছিল, এই কথা বলে যদি আমি কারোর সাথে কথা বলি তখন কিন্তু অপর পাশের মানুষটা জিজ্ঞেস করবে কি শেয়ার করেছিল। তার মানে কি এই বাক্যটি কমপ্লিট না। এই বাক্যটি যেহেতু কমপ্লিট না, তার মানে এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কারো অধীনে, এটা একা বসতে পারে না, তাই এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আসো এই দুটো বাক্যকে একত্র করে আমরা কিভাবে একটি বাক্য তৈরি করতে পারি। যেমন দেখো, অ্যান আইডিয়া দ্যাট হি শেয়ার্ড সারপ্রাইজড মি, অর্থাৎ একটি আইডিয়া যা সে শেয়ার করেছিল আমাকে খুব অবাক করেছিল বা আমি খুব মুগ্ধ হয়েছিলাম তার আইডিয়াতে। আচ্ছা, এখন এই হি শেয়ার, দ্যাট হি শেয়ারটা কিন্তু মাঝে চলে আসলো। তার মানে দ্যাট হি শেয়ারের অংশটুকু হচ্ছে, আমরা সরাসরি বলতে পারি দ্যাট হি শেয়ারের অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর অ্যান আইডিয়া সারপ্রাইজড মি এই অংশটা কি প্রিন্সিপাল ক্লজ। এভাবেই একটি বাক্যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একত্রে বসে নতুন একটি বাক্য তৈরি করতে সাহায্য করে। নাম্বার 2-তে আছে হচ্ছে আই হেল্পড আ পারসন হু নিডেড ইট। এখানে বোঝাই যাচ্ছে আই হেল্পড আ পারসন, এই অংশটা হচ্ছে একটি ক্লজ। কিভাবে? কারণ এখানে হেল্পড আছে অর্থাৎ ভার্বের 2। আবার দেখো, হু নিডেড ইট, আমরা যদি শুধু নিডেড ভাবি সেটাও কিন্তু একটা ভার্বের 2, তার মানে এটাও একটা ক্লজ। এখন এটা হচ্ছে ভার্বের 2, এটাও কিন্তু ভার্বের 2, অর্থাৎ হেল্পড একটা ভার্বের 2, নিডেডও একটা ভার্বের 2। তাহলে এই দুটো বাক্যকে একটা ক্লজ মার্কার ইউজ হয়েছে, সেটা কি হু, অর্থাৎ এই হু দিয়ে হচ্ছে দুটি অংশকে যুক্ত করা হয়েছে। এখন আমরা যদি বলি আই হেল্পড আ পারসন, এটা কিন্তু আমি একটি ব্যক্তিকে সাহায্য করেছিলাম, তাহলে বাক্যটা এখানে কিন্তু অলরেডি পরিপূর্ণতা প্রকাশ পাচ্ছে।
কিন্তু আমরা যদি বলি হু নিডেড ইট, অর্থাৎ যার এটা দরকার ছিল, এটা বলে যদি কেউ কাউকে বলে বিষয়টা শেয়ার করে, তাহলে কিন্তু অপর ব্যক্তিটা কিন্তু সরাসরি বলেই দিবে যে কি দরকার ছিল বা কার দরকার ছিল। তার মানে এই বাক্যটা স্বয়ংসম্পূর্ণ না, তখন এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে এই অংশটা আবার কি হচ্ছে? প্রিন্সিপাল। এভাবেই দুটি অংশ ফাইনাইট ভার্ব দিয়ে একটা ক্লজ মার্কার অর্থাৎ এখানে হু দিয়ে একটি বাক্যে রূপান্তর করা হয়েছে। 3 নংটা আমরা দেখতে পাচ্ছি, ইফ উই স্লিপ 8 আওয়ার্স ডেইলি, যদি আমরা প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই, অর্থাৎ ইফ উই স্লিপ 3 নং বাক্যে দেখতে পাচ্ছি, ইফ উই স্লিপ 8 আওয়ার্স ডেইলি আওয়ার ইমিউনিটি উইল বুস্ট, অর্থাৎ যদি আমরা 8 ঘন্টা ডেইলি ঘুমাই তাহলে আমাদের ইমিউনিটি বাড়বে। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন এখানে উই স্লিপ কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এই অংশ হচ্ছে একটা ক্লজ যেহেতু ফাইনাইট ভার্ব। আবার দেখো উইল বুস্ট, এই ভার্বের আগে উইল আছে, তার মানে এই অংশটা হচ্ছে অক্সিলারি ফর্ম। তাহলে এটাও কিন্তু অক্সিলারি ফর্ম সহ ভার্বও কিন্তু একটা ফাইনাইট ভার্ব। এই দুটো অংশকে যুক্ত করেছে ইফ, এটা একটা ক্লজ মার্কার। এখন আমি যদি কাউকে বলি ইফ ইউ স্লিপ 8 আওয়ার্স ডেইলি, যদি আমরা প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই বলে যদি আমি চুপ থাকি, তাহলে কিন্তু অপর বক্তাটা আমাকে জিজ্ঞেস করবে তো কি হবে। তাহলে এই বাক্যটা কি কোনো অর্থ হলো? পুরো অর্থটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হলো না বা সম্পূর্ণ হলো না। তাই যেটা সম্পূর্ণ না হচ্ছে সাবঅর্ডিনেট। আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এটা কিন্তু একটা কমপ্লিট বাক্য, তখন এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা এতটুকু বুঝতে পারলাম যে ক্লজ হচ্ছে সাধারণত 2 প্রকার। একটা ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ তো আমরা দেখলাম যা স্বয়ংসম্পূর্ণ বাক্য তৈরি করে বা যেটা অর্থ প্রকাশ করে। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যা সাধারণত অন্যের অধীনে বসে সে বাক্যটাকে কমপ্লিট করার চেষ্টা করে বা অতিরিক্ত ইনফরমেশন দিয়ে থাকে, মানে কারো অধীনে থাকে যেটা বলে। এখন প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। পরীক্ষা অনেক সময় কোনটা কোন ক্লজ সেই হিসেবে ট্রেস করতে বলে। সো ট্রেস করাটা এখানে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্লজের ব্যবহার ভালো জানাটা জরুরি। যেমন নাউন ক্লজে এখানে লেখা আছে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই নাউন ক্লজ। আবারও প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, আচ্ছা তার মানে আমরা প্রিন্সিপাল ক্লজটা খুঁজে বের করব এবং সেই ক্লজের ভার্বকে আমরা প্রশ্ন করব কি দ্বারা, এটা হচ্ছে বাংলায় কথা। আচ্ছা, পরেরটা কি আমি একটু পরে বোঝাচ্ছি, তার আগে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই হচ্ছে নাউন ক্লজ। পরীক্ষায় সরাসরি একটা সেন্টেন্স দিয়ে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কোন ক্লজ, তো তাই এখানে এইভাবে শেখাটা খুব জরুরি। যেমন দেখো এখানে 1 নং লেখা আছে হি সেইড দ্যাট হি উড কাম হিয়ার, সে বলল যে সেখানে আসবে। নাও এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা আমরা অবশ্যই বুঝতে পারছি, যেহেতু এটা ক্লজ মার্কার, তার মানে ওই হিসেবে কিন্তু এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর এই অংশটা যেহেতু সাবঅর্ডিনেট তাহলে প্রিন্সিপাল হচ্ছে হি সেইড। এখন কথা মনে আছে নাউন ক্লজ কিভাবে বের করতে হয়? প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে সেইডকে আমরা কি করব? কি দ্বারা প্রশ্ন করব। এখন কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি দাঁড়াচ্ছে? সে বলল সে আসবে। এখন সে কি বলল? সে আসবে। তাই এই দ্যাট হি উড কাম হিয়ার, অর্থাৎ এই যে লাল বোল্ডকৃত অংশটুকু হচ্ছে, আমরা সরাসরি বলতে পারি এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, এবার আসা যাক পরের বাক্যে। দ্যাট করিম ইজ রিচ হ্যাজ বিন এক্সপোজড। দ্যাট করিম ইজ রিচ হ্যাজ বিন এক্সপোজড, এখানে দ্যাট করিম ইজ রিচ এই পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট, কারণ দ্যাট ক্লজ মার্কের সাথের অংশটুকু সাবঅর্ডিনেট। তার মানে কি হ্যাজ বিন এক্সপোজড এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল। এখন হ্যাজ বিন আগে তো সাবজেক্ট নেই, আসলে এখানে সাবজেক্ট না থাকলে আমাদের ধরে নিতে হবে এখানে একটা মনে মনে ইট আছে, তাহলে ইট হ্যাজ বিন এক্সপোজড। তাহলে এই অংশটা হচ্ছে কি, তার মানে কি এটা অলরেডি প্রকাশিত হয়েছে, সে যে ধনী সেটা সবাই জানে বা এটা আসলে ওপেন সিক্রেট। নাও প্রশ্ন আমরা তাহলে এখানে আমরা প্রিন্সিপাল ভার্বের উপরে করব। আমরা জানি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আমরা প্রশ্ন করি তাহলে নাউন ক্লজ পাওয়া যায়। নাও কি এক্সপোজ হয়েছে বা কি ওপেন সিক্রেট? যে সে একজন রিচ, তাই দ্যাট হি ইজ রিচ এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। এছাড়াও নাউন ক্লজ চেনার আরেকটা খুব শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে
আমরা ক্লজ মার্কারের পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট না থাকে সেটা নাউন ক্লজ। এখন তার মানে একটা বিষয় দাঁড়াইলো এখানে, ক্লজ মার্কার কি সেটা আমাদের জানতে হবে। নাও ক্লজ মার্কার আমরা বলেছি এই যে এগুলোকে ক্লজ মার্কার বলে, দ্যাট, হু, হোয়াট, হুইচ ইত্যাদি হচ্ছে ক্লজ মার্কার। নাও ক্লজ মার্কারের পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে কাইন্ড অফ নাউন। নাও অ্যান্টিসিডেন্ট হচ্ছে ক্লজ মার্কারের যদি আগে না থাকে, তাহলে আমরা দুইটা বাক্যে অ্যান্টিসিডেন্ট দেখি। এখানে দ্যাট ছিল, দ্যাটের আগে কিন্তু নাউন নেই, একটা ভার্ব আছে, তার মানে যেহেতু নেই এই অংশটা হচ্ছে সরাসরি আমরা বলতে পারি, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে নাউন ক্লজ। ঠিক তেমনি দ্যাটের আগেও কিন্তু কিছু নেই, নাউন ক্লজ আই মিন অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে এই অংশটাও হচ্ছে সরাসরি বলতে পারি আমরা নাউন ক্লজ। তবে এটা খুব শর্টকাট ওয়েতে ধরতে পারার একটা কৌশল। তবে এর চেয়েও ভালোভাবে তোমরা যদি প্রিন্সিপাল ক্লজের অংশটুকু সরাসরি কি দ্বারা প্রশ্ন করো, অর্থাৎ ভার্বের কি দ্বারা প্রশ্ন করো ভার্বকে, তাহলে নাউন ক্লজ পেয়ে যাবা। নাউন ক্লজের পর আমাদের জানতে হবে অ্যাজেক্টিভ ক্লজটা কি। অ্যাজেক্টিভ ক্লজ আমরা দেখতে পাচ্ছি যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অথবা অবজেক্টকে মডিফাই করে। অর্থাৎ আমরা নাউন ক্লজে পেয়েছিলাম প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করতে হয়, সেটা কি দ্বারা, কি দ্বারা, আচ্ছা। কিন্তু এখানে অ্যাজেক্টিভ ক্লজে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অথবা অবজেক্টকে মডিফাই করে। এর মাঝে একটি বিষয় আমার বলা দরকার, অ্যাজেক্টিভ ক্লজ সাধারণত হু, হুইচ, হোজ অথবা হোম ইত্যাদি বেশি ব্যবহার হয়ে থাকে। নাও তাহলে আমরা জেনে গেলাম অ্যাজেক্টিভ ক্লজের ক্লজ মার্কার হচ্ছে হু, হুইচ, হোজ, হোম ইত্যাদি। আচ্ছা, এখন যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্টকে মডিফাই করছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু পরে পড়াচ্ছি। এখানে 1 নং লেখা আছে আ পেন হুইচ কস্ট 35 টাকা ওয়াজ রেড, অর্থাৎ একটি কলম যা 35 টাকা দাম পড়েছিল ছিল লাল কালারের। আচ্ছা, এখন এই হুইচটা কাকে বলা হয়েছে? নিশ্চয়ই পেনটাকেই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই হুইচটা মডিফাই কাকে করলো? সাবজেক্টকে করলো। তাই যেহেতু সাবজেক্ট, এখন আমরা কোনটা প্রিন্সিপাল ভার্ব ধরবো আর কোনটা সাবঅর্ডিনেট ধরবো সেটা তো আমরা শিখেছি। এই অংশটা হচ্ছে পুরাটাই হচ্ছে সাবঅর্ডিনেট, কারণ আমরা ক্লজ মার্কারের পরের অংশটুকু আমরা জানি সাবঅর্ডিনেট। তাহলে পুরোটা যদি সাবঅর্ডিনেট হয় তাহলে নর্মালি কিন্তু প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আ পেন ওয়াজ রেড। নাও আ পেন সাবজেক্টকে মডিফাই হুইচ দিয়ে করেছে বলে এই অংশটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। এখন জেনে রাখা ভালো, আ পেন হুইচ কস্ট 35 টাকা, এখানে কিন্তু ক্লজ মার্কার হিসেবে আমরা দেখতে পাচ্ছি হুইচ আছে এবং হুইচ এর আগে একটি সাবজেক্ট আছে। এটা কিন্তু বেসিক্যালি অ্যান্টিসিডেন্ট। আমরা নাউন ক্লজে পড়েছিলাম যেখানে অ্যান্টিসিডেন্ট থাকবে না সেটা নাউন ক্লজ, বাট রিলেটিভ প্রোনাউনে বেসিক্যালি অ্যান্টিসিডেন্ট থাকবে, অর্থাৎ হুইচের আগের অংশটুকু অ্যান্টিসিডেন্ট আছে বলে এটাকে অ্যাজেক্টিভ ক্লজ বলে। আমরা 2 নংটা একটু খেয়াল করি, ক্লজ মার্কারের আগে যখন অ্যান্টিসিডেন্ট থাকে তখন সেই বাক্যের অংশটি অ্যাজেক্টিভ ক্লজ। তার মানে এটা পরিপূর্ণভাবে বলা যাচ্ছে এটা একটা অ্যাজেক্টিভ ক্লজ। আই হেল্পড আ পারসন হু নিডেড ইট, এখানে আই হেল্পড আ পারসন এই পর্যন্ত কিন্তু সরাসরি হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু হু নিডেড ইট এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট। নাও এই হু এর আগে পারসন কিন্তু এটা একটা সরাসরি অ্যান্টিসিডেন্ট, তাই আমরা কমপ্লিটলি বলতে পারি এই অংশটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার সি, সি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কিভাবে কি সেটা আমাদের এখন দেখতে হবে। অ্যাডভার্ব ক্লজে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, এগেন প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কেন অর্থাৎ হোয়াই, কিভাবে, হাউ এবং হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে বাক্যের অংশ পাওয়া যায় অর্থাৎ যে উত্তরটা পাওয়া যাবে তাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অর্থাৎ আমরা 3টা জিনিস বলতে পারি, কেন, কিভাবে, কোথায়, হোয়াই, হোয়ার, হাউ এবং হোয়ার। এই 3টা অংশ দিয়ে আমরা যখন প্রশ্ন করব সেটার আমরা অ্যাডভার্ব ক্লজ পাবো। এখন কথা হচ্ছে কোথায় প্রশ্ন করব। অবশ্যই আমরা প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করব। মনে আছে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কি হয়? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে নাউন ক্লজ হয়, আর কেন, কিভাবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ক্লজ হয়। যেমন দেখো, উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান লিভ, এখানে সো দ্যাট হচ্ছে
একটা ক্লজ মার্কার। নাও সো দ্যাটের পরের অংশটা কি? সাবঅর্ডিনেট। এই অংশটা তো আমরা প্রশ্ন করব না, আমরা প্রশ্ন করব হচ্ছে প্রিন্সিপাল অংশ। তাহলে প্রিন্সিপাল অংশের কোথায় প্রশ্ন করব? ভার্বে। নাও আমরা কাজ করি যাতে আমরা বাঁচতে পারি। এখন আমরা যদি বলি আমরা কাজ করি কেন, তাহলে উত্তর আসবে যাতে আমরা বাঁচতে পারি। তার মানে স্পষ্টতই এটা একটা অ্যাডভার্ব ক্লজ। ঠিক তেমনি আই শ্যাল গো হোয়ার হিজ হোম ইজ, আই শ্যাল গো হোয়ার হিজ হোম ইজ, এই অংশ হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা বলতে পারি আমি যাব যেখানে তার বাসা। এখন আমি কোথায় যাব, যাব কোথায়, অর্থাৎ হোয়ার হিসেবে আসতেছে। এই যে এখানে হোয়ার দিয়েও প্রশ্ন করা যায়। তাহলে আনসারটা হবে হোয়ার হিজ হোম ইজ, যেখানে তার বাড়ি। অনেক স্টুডেন্ট আছে এখানে একটা ভুল করে, আই শ্যাল গো হোম হোয়ার ইজ হিজ হোম। এখানে ইজটা যদি আগে নিয়ে আসি তাহলে কিন্তু কোশ্চেন হয়ে যায়, তাই ইজটা আগে আনা যাবে না। তো ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্লাসের ক্ষেত্রে এই ক্লজের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইনিশিয়ালি একজন স্টুডেন্টের সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আমি নেক্সট ক্লাসটি পার্ট 3 অন্য একটি পর্ব নিয়ে আসবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।